তো ভাই বাদের কি অবস্থা, সবার চলে আসলাম সেই বিজ্ঞান মেলা এবং পিঠা উৎসব। এখানে দুটোটাই চলবে 1টা পর্যন্ত আপনার বিজ্ঞান বিজ্ঞান মেলা, তারপর থেকেই পিঠা উৎসব শুরু হবে। এখানে কিছু পিঠার দোকানও বসে, সেদিকে না যাই। তো এখানে আমরা তাদের প্রজেক্টে নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট এগ্রিকালচার নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের। তো ভাই আপনার প্রজেক্টের একটু কিছু বর্ণনা দিবেন? তো তারপরও এখানে একটা ভিডিও মাধ্যমে পেয়েছে আর কি, সবাই জানানোর জন্য কি উদ্যোগটা নিলেন আপনারা? এটা হলো স্মার্ট এগ্রিকালচার মনিটরিং সিস্টেম। এখানে আমরা চাচ্ছি যে কৃষকের যে এগ্রিকালচার ব্যবস্থাপনা আছে সেটা স্মার্টলি এবং প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করবে। তো প্রথমে যে কাজটি করবো সেটা হলো এই সয়েল ময়েশ্চার সেন্সরের মাধ্যমে আমি সয়েলের ময়েশ্চারটা চেক করবো যে আমার সয়েলটা কি ভিজে আছে না শুকনো আছে। তো এটা আমি কিন্তু আমার বানানো একটা সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারবো, এবং যদি ধরি যে আমার কৃষকের যদি মোবাইল নাও থাকে তাও সে মনিটরের মাধ্যমে দেখতে পারবে। সেকেন্ডলি যে জিনিসটা ইউজ করবে সেটা হলো পিআইআর মোশন সেন্সর। এটা দিয়ে কিন্তু যে কোনো পোকামাকড় থেকে শুরু করে পাখি, তারপর জীবজন্তু যা আছে সব কিছু ট্র্যাক করা যায়। তো আমরা চাচ্ছি না যে বিষ দিয়ে তাদেরকে মেরে ফেলতে, কারণ এখন শিয়াল আর শকুনের পরিমাণ কিন্তু অনেক কমে গেছে। দ্বিতীয়ত আমরা যেগুলো ব্যবহার করবো এই রোটেট করতে পারে এমন কাকতাড়ুয়া, তার সাথে ওয়াটার পাম্প, এগুলো সবই মোবাইলের মাধ্যমে এবং রিমোটের মাধ্যমে চলবে। ধন্যবাদ। তো হয়তো গাইস আমাদের হচ্ছে শুনতে অনেক অসুবিধা হচ্ছে, আমি এই জিনিসটা বুঝিয়ে দিই। তারা এখানে একটা প্রজেক্ট নিয়ে আসে, যে প্রজেক্টের ভিতরে এখানে আছে মোশন সেন্সর, কৃষকদের তাদের একটা মোবাইল সফটওয়্যারের সাহায্যে যে মানে যে কোনো কিছু করতে পারবে, যেরকম রোটেশন কাকতাড়ুয়া, তারপরে আছে আপনার এই ডিটেক্টর, যেগুলো আর কি পশু পাখিকে যে ডিটেক্টর করে, তারা এই জিনিসটা মাথায় নিয়ে আসছে যে তাদেরকে বিষ দিয়ে না মারা হয়, তার জন্য এই প্রজেক্টে নিয়ে আসছে। তো সেকেন্ড যে প্রজেক্টটা আছে 3.0 প্রকল্পের বাস্তবায়নে প্রকল্প, যদি তাদের মন্তব্য ছাড়া যদি আমি বলি কিছুই বলতে পারবো না। কিন্তু আপনাদের প্রজেক্ট সম্পর্কে কিছু বলবেন? অনেক সুন্দর করে তারা এই জিনিসটা প্রেজেন্টেশন করছে। এখানে ব্যাকগ্রাউন্ডে গান মানে চলাকালীন মানে শুনতে হয়তো অসুবিধা হচ্ছে আপনাদের। তারপর আপনাদেরকে একটু বলে দিই, এখানে তারা মানে সম্পূর্ণ মানে যে ওয়াটার টারবাইন, তারপরে ভেরিক্যাল ফার্মিং যেগুলো আছে, তারা চাচ্ছে যে এটা মানে যে পলিউশন হয় যেই রাস্তাঘাটে, যেই ধোঁয়া এবং অন্যান্য যে কলকারখানা আছে তার জন্য যে পলিউশনটা হয়, যে সেটা যাতে না হয়, সেই উদ্যোগে তারা সেই পরিকল্পনা করে তারা এই বাস্তবায়নটি নিয়ে আসছে। সেকেন্ড যেটা আসছে সেটা প্রায় সিমিলারই, কিন্তু তারা এখানে আছে পুনরায় ব্যবহারযোগ্য যেগুলো আর কি আছে সেগুলোই। হয়তো আপনারা যদি এটা একটু মানে সুন্দর করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে তারা কি ব্যবহার করেছে পুনরায় ব্যবহারের জন্য। এখানে রাইস হাঁস প্রোডাক্টস, ম্যানস্ট্রাকচার, এগুলো অনেক কিছু। মানে আমি পড়ালেখায় দুর্বল, তাই কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। তো সেকেন্ডারি এখানে দেখতে পাচ্ছি বিশুদ্ধীকরণ পদ্ধতি, ফসলের মাঠ থেকে। তো গাইস এখানে আমরা তাদের প্রেজেন্টেশন মানে নিতে পারছি না, কারণ তারা অনেক হারিয়ে গেছে, অনেক মানুষ তাদেরকে জিজ্ঞাসা করেছে। আমরা চলে যাচ্ছি আমাদের বৃহত্তম
আজকের মেলার সেই প্রজেক্টে এখানে কোনো লোক নেই, তারা হাঁপিয়ে গেছে, তখন তো বলতেই হবে, কারণ অনেকক্ষণ ধরে তারা অপেক্ষা করে ছিল এরা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তবুও আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন তো এই আধুনিক বিজ্ঞান এই জেনারেশন মানুষের কতটুকু চিন্তা ভাবনা দেশকে নিয়ে তারা কতটুকু করতে পারবে। বিজ্ঞান শাখার যে ছেলেপেলে আছে তারা দেশকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে। তার জন্য যারা কমার্সের স্টুডেন্ট আছে তারা কিছু আবার বলতে যাবেন না, কারণ কমার্স আর সায়েন্সের অনেক পার্থক্য আছে এখানে। সায়েন্সের যে বলবান তারা চায় দেশের উন্নতি করতে, আর কমার্সের যারা আছে তারা কি করবে, তারা যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের একটু প্রেজেন্টেশনটা দিলে ভালো হতো। এখানে আপনাদের যে প্রজেক্টটা এটা কি আজকে অংশগ্রহণকারীদেরকে মধ্যে যারা বিজয়ী হবেন সরাসরি তারা মুখ থেকে শুনুন, ঠিক আছে? হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম, আমরা আয়মনা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসেছি। আমাদের প্রজেক্টের বিষয় রানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আমি আগে অল্পের মধ্যে একটু বলতে চাই। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে প্রধান এবং মূল কার্যক্রম হচ্ছে যে বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে আগত শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানকে নিয়ে ভাবনা, বিজ্ঞানকে নিয়ে তাদের পরিবেশন করছেন এবং এই পরিবেশনা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে যদি সেই ছাদগুলো আমরা খালি না রেখে এখানে বেশি পরিমাণে গাছ ফুটিয়ে লাগাই তোলা এবং যায় তারই একটা প্রয়াস মাত্র সৌরবিদ্যুৎ ব্যবহার করি, পরিষদ তাহলে আয়োজন কিন্তু করেছে। সোলার প্যানেল ব্যবহার করি, তাহলে আমাদের সম্মানিত বায়ুদূষণ অনেকটা আমরা সুধীমণ্ডলী, কমাতে পারি। আজকে এবং এই পাশে বেলা আসি, দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি থাকছে কলকারখানার কারণে আমাদের দিনব্যাপী জন্য খুবই সাংস্কৃতিক ক্ষতিকর। উৎসব আমরা এবং যদি দ্বিতীয় কালো থাকছে ধোঁয়া করি, বসন্ত আমরা বরণ আন্ডারপাস উৎসব। করে এই বায়ুদূষণ কেন্দ্রে আনি, বসন্ত বরণ তাহলে এখানে উৎসবে হাইড্রোজেন এবং বিভিন্ন সামাজিক কার্বন এবং ডাই অক্সাইড সাংস্কৃতিক মিলে মিথেন গ্যাস কার্যক্রমের তৈরি মধ্য হবে, দিয়ে যেগুলো আমাদের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। এই আয়োজন এছাড়া শেষ হবে কলকারখানার যে আমাদের কালো পানিগুলো সন্ধ্যার আগে রয়েছে আগে সেগুলো আমাদের আমাদের জন্য অনুষ্ঠান শেষ পরিবেশের হবে। জন্য ক্ষতিকর। যদি সম্মানিত এটিকে আমরা সুধীমণ্ডলী, কয়লা, সাদা পাথর, তুলা, আপনারা দেখতে তুলার পাচ্ছেন বালির মাধ্যমে পরিশোধন করি, তাহলে কিন্তু এগুলো রানীগঞ্জ আমাদের অফিসার কৃষি জমি ক্লাবের ছাড়াও বাড়িঘরে ব্যবহার করতে পারবো, অফিসার আমাদের বৃন্দ দৈনন্দিন এবং কাজে যারা ব্যবহারে ফলাফল আসবে। এবার নির্ধারণ করছেন তারা হাইড্রোপনিক বিভিন্ন স্টল আমাদের পরিদর্শন বর্তমানে করছেন, জায়গা স্টল খুবই পরিদর্শন স্বল্প, করে গাছ তারা কেটে ফলাফল বাড়ি নির্ধারণ বানানো করছেন। যদি আমাদের জায়গা সংকট হয় তাহলে আমরা এইভাবে বিভিন্ন গাছ, সামাজিক, বিভিন্ন সাংস্কৃতিক এবং কালচারাল রাজনৈতিক ব্যক্তিদের ফ্লোরে আমাদের গাছ অবতারণা হবে, মুখরিত গাছ আজকে সচেতন হতে পারি। আজকের এই উপজেলা এখানে আমরা প্রাঙ্গণ। আমরা আমরা সকলকে উপজেলা আমরা খুব কম জায়গায় অনেক গাছ পরিষদের লাগাতে পারবো। উপজেলা এবং এবার আসি প্রশাসনিক বাড়ির ছাদ। পরিষদের শুভেচ্ছা যখন এবং বৃষ্টি হয় অভিনন্দন তখন কিন্তু জানাচ্ছি। বৃষ্টির পানিগুলো অপচয় হয় না। যদি সেই পানিটাকে অপচয় না করি, সেগুলোকে ফিল্টারিংয়ের মাধ্যমে সংরক্ষণ করি, তাহলে সেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগবে। এখন মনে প্রশ্ন আসতে পারে, যখন অ্যাসিড বৃষ্টি হবে তখন আমরা কি করব? তখন আমরা একটি টারপলের সাহায্যে এই ছাদটাকে ঢেকে দিব, বা সেই যখন অ্যাসিড বৃষ্টি হবে সেই পানিটা আমরা নিব না। অ্যাসিড বৃষ্টি সাধারণত 10 থেকে 15 মিনিট হয়, এরপর অ্যাসিড বৃষ্টি থেমে যায়। তাহলে এই পানিটা আমরা ফিল্টারিং করে আবারও কৃষি জমি সহ এই যে এখানে হাইড্রোপনিক গাছ বানিয়েছি এখানেও ব্যবহার করতে পারবো। এরপরে আমরা ডাস্টবিন রেখেছি। ডাস্টবিন একটি হলো পচনশীল দ্রব্যের এবং একটি হলো অপচনশীল দ্রব্যের। পচনশীল যে দ্রব্যগুলো থাকবে সেগুলোকে আমরা এখানে কিছুদিন রাখবো, যেগুলো অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। এরপর এটাকে আমরা পাইপের সাহায্যে 30 ডিগ্রি সেলসিয়াস এবং একই সঙ্গে চাপ প্রয়োগ করার ফলে এটি কঠিন পদার্থ পরিণত হবে, যেটিকে কিনা আমরা এই কন্টেনারে সংরক্ষণ করবো। এছাড়া রয়ে যায় যে অপচনশীল দ্রব্যগুলো। অপচনশীল দ্রব্য অর্থাৎ প্লাস্টিক, এছাড়াও ধাতব পদার্থ। প্লাস্টিকগুলোকে আমরা এই কন্টেনারে সংরক্ষণ করবো। প্লাস্টিকগুলো আমরা এখানে সংরক্ষণ করবো এবং তাপ প্রয়োগ করার ফলে এটি কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। এরপর আমরা এই কার্বন ডাই অক্সাইডগুলো এখানে নিয়ে আসবো এবং অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়ার ফলে কিন্তু আমরা ইউরিয়ার সাথে আমরা রূপান্তর করতে পারবো। দেখতে এখানে পাচ্ছি রয়েছে মঞ্চে অপচনশীল দ্রব্য। এই অপচনশীল অংশগ্রহণকারী দ্রব্যগুলো বিভিন্ন প্লাস্টিক স্কুল এবং কলেজ থেকে আগত প্লাস্টিকগুলো আমরা এখানে নিয়ে শিক্ষার্থীদের এসে জন্য পুরস্কার রিসাইকেল রাখা করে হয়েছে। নতুন কিছু উৎপন্ন বিজয়ীদের করবো। মধ্যে ধাতুগুলো আমরা এই প্রদান করবেন ফ্যাক্টরিতে নিয়ে এসে রানীগঞ্জ ধাতুগুলো উপজেলা রিসাইকেল নির্বাহী করে অফিসার নতুন জনাব কিছু উৎপন্ন রিনাত করবো। ফৌজিয়া এরপর এবং রয়েছে সহযোগিতা করছেন রানীগঞ্জ অফিসার বায়োগ্যাস উৎপাদন। এই বায়োগ্যাস হচ্ছে আমরা গরুর বর্জ্য দ্বারা বায়োগ্যাস উৎপন্ন করে এইখানে সংরক্ষণ করবো। এরপর যে বর্জ্যগুলো থেকে যাবে সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। এখানে আমরা একটি উন্নত মানের গার্ডেন তৈরি করেছি, যেখানে কিনা হবে একটি পাইপলাইনের ভিতর আমরা এই বর্জ্যগুলো এবং মাটি মিশিয়ে রাখবো। পাইপগুলোকে আমরা ছিদ্র করে দেবো এবং সেই জায়গায় বীজ উৎপন্ন করে কিন্তু আমরা শাকসবজি চাষ করতে পারবো। অল্প জায়গার মাধ্যমে কিন্তু আমরা এই গার্ডেনটিও তৈরি করতে পারবো। আশা করি আমাদের উপস্থাপনাটি ভালো লেগেছে ও প্রজেক্টটি ভালো লেগেছে। ধন্যবাদ। ধন্যবাদ। তো গাইস, আপনারা যে দেখতে পাচ্ছেন যে তারা অনেক সুন্দর করে উপস্থাপন করেছে। যদি আমি এটা সংক্ষেপে বলি, তা তারা যেই এই প্রজেক্টটা বানিয়েছে, তাদের যে প্রজেক্টটা ছিল সেটা ছিল যাতে কোনো কিছু অপচয় না হয়, অপচয় না করে যাতে এটা পরিপূর্ণভাবে ব্যবহার করা যায়, সেই পরিকল্পনাটা তারা এই প্রজেক্টটি ব্যবহার করেছে। যে এখন দেখতে পাচ্ছেন এটা অনেক বড় সড়ো করে তারা এখানে তাদের প্রজেক্টে উপস্থাপন করেছে। তো গাইস, আপনারা বিরক্ত হবেন না, এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করবো একটু ধাপে ধাপে ভিডিওটা দেওয়ার জন্য। এখন এটার পরবর্তী যেগুলো আসবে সেগুলো একটু ধাপে ধাপে দেবো। তো এখানে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে আমরা আমার নাম অরূপা মেহনাজ, আমি চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি।
জি এখন বলতে পারেন। আমাদের এই প্রজেক্টের মূল লক্ষ্য হলো যে মানুষের জীবনযাত্রা সহজ থেকে সহজতর করা এবং আরো উন্নত করার জন্য। আমাদের দিন দিন আমাদের জনসংখ্যা বাড়ছে এবং তার জন্য শহরগুলো বড় হচ্ছে, তো এই তার সাথে পাল্লা দিয়ে আবার বিভিন্ন যানজট দূষণ এগুলো বাড়ছে। তো সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য মূলত আমাদের এই প্রজেক্টগুলো। আর কোনো কোয়েশ্চেন? তো যে আপনারা যে প্রজেক্টটা বানাইছেন এটার কি বর্ণনা দিবেন না? হ্যাঁ দেব। আমাদের প্রজেক্টটা পুরোপুরি সিসিটিভি ক্যামেরা দ্বারা ঘেরা। তো এই সিসিটিভি ক্যামেরার মধ্যে একটা সেন্সর রয়েছে। সেই সেন্সরটা হলো যে পুরোপুরি পুলিশ যে হেড ডিপার্টমেন্ট সাথে সংযুক্ত রয়েছে, এবং যদি এখানে কোনো আশঙ্কামূলক বা কোনো যে ক্রিমিনাল টাইপের কোনো রোগী দেখা যায় বা এরকম কিছু হয়, তাহলে এটা হলো নোটিফিকেশন চলে যাবে। তারপর কি পুলিশ তাদের প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেবে সবগুলো তা দেখাবে, মানে পদক্ষেপগুলো নেবে। তারপর কি যে পুলিশ আস্তে আস্তে কি যে ক্রিমিনাল মাঝে মধ্যে হয়ে যায়, ক্রাইম হয়ে যায়, তো তার জন্য আমাদের একটি অ্যালার্ম রয়েছে যে যা আশেপাশের মানুষদের সচেতন করবে। এটার মাধ্যমে আশেপাশের মানুষদের সচেতন করবে যে এখানে কোনো ক্রাইমমূলক কোনো ঘটনা ঘটছে। পরে হলো হাইড্রোলিক লিফট। আমাদের মানুষের পক্ষে কি আমাদের যা ওজন তার থেকে কি বড় কোনো ওজনালা কিছু কি ওঠানো সম্ভব? তো সেটাই হাইড্রোলিক লিফটের মাধ্যমে আমরা বিমান এবং গাড়ি এগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো, এবং তাদের যে যেমন দেখা গেলো যে গাড়ির মধ্যে কোনো ত্রুটি রয়েছে, তো সেটা হলো ঠিক করার জন্য মানে তার জন্য যে একটা লাগবে যেটা গাড়িটাকে তুলতে হবে, তাই এটা আমাদের হাইড্রোলিক এখানে ব্যবহার করা হয়েছে। আবার এছাড়াও এটা আমাদের পার্কিং কাজে বহুত অনেক সাহায্য করে। যেমন আমাদের পার্কিং এর অল্প স্থানে অনেকগুলো গাড়ি একসাথে সুন্দরভাবে রাখা যায়, তাই আমাদের পার্কিং এখানে যেখানে সেখানে গাড়ি পার্কিং করলে তাও ফাইন দিতে হবে, যেটা আমাদের এখন চলতেছে। আর সোলার প্যানেল এটা হলো, এটা আমরা সবাই জানি যে সূর্য থেকে শক্তি এখানে আসে, পরে ব্যাটারিতে যায়, তারপর আমাদের রাতে তো আর সূর্য ওঠে না, তো এই রাতের যে ব্যাটারি যে কাজগুলো আছে ইলেকট্রনিক ওগুলি সোলার প্যানেল খারাপ হয়ে যায়। আর কিছু বলতে আপনারা এখানে যে যে হাইড্রোলিক যে মেশিনটা আছে, হাইড্রোলিক লিফটের উপরে আপনারা পুলিশের গাড়িটা দিচ্ছেন। ধরেন মনে করেন একটা আসামি কোনো একটা ক্রাইম করে ফেলছে, এখন পুলিশের যাইতে হবে, তো গাড়িটাকে কিভাবে নামাবে? এই যে পুলিশের গাড়ি তো অভাব নেই, অভাব নেই, তো মনে করেন হ্যাঁ পুলিশের একটা গাড়ি না, মনে করেন যে একটা গাড়ি আছে, এটাকে তারা জায়গা আগে আমার কোশ্চেনটা শুনেন, জায়গার অভাবে তারা এখানে রাখছে, ঠিক আছে, আপনাদের পরিকল্পনা তারা বাস্তবায়ন করে এটাকে রাখছে, উপরে রাখছে। তো ক্রাইম করার আগে যারা ক্রাইম করবে, আসামি যারা আছে, তারা তো আর এটা ভেবে ক্রাইম করবে না যে মনে করেন যে রাস্তাঘাটে যে পুলিশের গাড়ি আছে এটা থাকবে আমাদের পিছা করবো, তো তারা এই গাড়িটা ধ্বংস করে দিল। তাদের কাছে একটা গাড়ি আছে, এই একটা গাড়ি হ্যাঁ অ্যালার্ম বেজে উঠলো। এখন এই গাড়িটা নিয়ে যে কতক্ষণে যাবে, কতক্ষণে তারা আসামিদেরকে ধরবে? ঠিক করতেছ না, তো এটা এই যে পুলিশ স্টেশন পারবেন না বইলা লাভ নাই, তারা তো তাড়াতাড়ি সচেতন হয়ে যাবে যদি সিসিটিভি ফুটেজে ঘটনাটা ক্যাপচার করে কোনো সন্দেহজনক বা যদি কোনো আর্টকুক অ্যালার্মে হয়, তাহলে তো তারা আগে থেকে সচেতন হয়ে যাবে, তারপরে করা যাবে সমস্যা। আর আর্মি পুলিশে কি ট্রেনিং নিয়ে আসেনি, তারা কি ক্রিমিনালের সামনে নিজেরাও ক্রিমিনাল হয়ে যাবে? ক্রিমিনালের সেটা আমি বলতাছি না, আমি বলতাছি যে ক্রিমিনাল যারা ক্রাইম করে তারা তো এটা চিন্তা করে না, ক্রাইম করে না যে পুলিশ যে আছে, তো তারা জানে যে পুলিশ তাদেরকে ধরবে। ক্রাইম তো চিন্তা করেই করে, চিন্তা ছাড়া তো আর ক্রাইম করে না, তো তার পরিকল্পনা ছাড়া কেউ ক্রাইম করে না। মানে একটা পরিকল্পনা মাফিক আপনাদের মানে পুলিশের 12টা বাজায়া তো তারা একটা ক্রাইম করলো। আগে আগে পুলিশের সমস্যা হয় ক্রাইমটা ধরার জন্য, তো তারা এরকম একটা ক্রাইম করবে। বন্দুক থাকে, তারাও তারা গাড়ি উড়ায় দিবে, তারা কি হাইটা যাইবে, হাইটা গেলে কি করতে ধরতে পারবে না পুলিশ? তাদের গাড়ি তো তাতে অক্ষতই থাকবে, তাদের গাড়ি তো অক্ষতই থাকবে। পুলিশের গাড়ি ছাড়া কি এখানে আর পুলিশের অন্য কোনো গাড়ি থাকে না? ওরা না এখন আমরা সব গাড়ি ধ্বংস করলো একটা স্টেশন। আচ্ছা 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 বেবি ইমাজিন ঠিক আছে, ইমাজিন এটা একটা পুলিশ স্টেশন, ঠিক আছে, এটা পুলিশ স্টেশন, এটা একটা ব্যাংক। এখন একজন ক্রাইম করবে, একটা দল ক্রাইম করবে, তারা পুরো পরিকল্পনার সাথে ক্রাইম করবে। যারা ক্রাইম করে তারা পুরো পরিকল্পনার সাথেই করে। তো এখানে তারা জানে যে এখানে অনেকগুলো পুলিশের গাড়ি আছে, এখানে সিসিটিভি আধুনিক প্রযুক্তি সবকিছুই আছে। তো তারা কি করবে, এটা যেহেতু হাইড্রোলিক লিফটের উপরে আছে গাড়িটা, তারা মনে করবে যে এটা নামতে অনেক সময় লাগবে, তারা এটার পরিকল্পনা তারা যায় নাই, ঠিক আছে। এখন তারা
যেদিন তারা এই ব্যাংকটাকে ডাকাতি করবে তার আগে মনে করেন যে যত গাড়িগুলো আছে সেগুলো তো তারা যে টাইম বোমা অথবা যে কোনো ওয়েতে তারা এটা উড়িয়ে দিল, উড়িয়ে দেওয়ার সাথে সাথে অথবা মনে করেন একটা টাইম ফিট করে রাখলো, তো তারা এখানে ক্রাইম করে ফেললো, মানে লুট করে নিল ব্যাংকটা, লুট করে তারা গাড়ি দিয়ে চলে যাওয়ার সময় গাড়িগুলো সব ধ্বংস করে দিয়ে গেল। তখন তখন পুলিশের করণীয় কি থাকবে? পুলিশ কি দেখবে না? পুলিশের গাড়ি যখন চলে যাবে ক্রাইম তো করে যাতে তারা বন্দুক আছে, তাদের গাড়ি উড়ায় দিবে। সমস্যা নাই। বন্দুক দিয়ে গাড়ি উড়াই কেমনে, আমি এটা তো বুঝলাম না। টায়ার পাঞ্চার করে দিব, তাহলে কি দৌড়াই যাবো? দৌড়াই গেলে কি পুলিশরা পারবো না দৌড়াই ধরতে ওদের? কিভাবে বুঝবো যে টায়ার পাঞ্চার করছে? মানে কিভাবে বুঝবো যে এখানে আসছে চোরটা? আচ্ছা বর্তমানে মানে এটা প্রশ্ন যে চোরটা কিভাবে আসছে কিভাবে বুঝবো? আচ্ছা দাঁড়াও, আমরা কি চোর? দেখে মনে হয় না চোর, কিন্তু এখন তো আমি চোরও হইতে পারি। কিভাবে আমাদের বুঝবো? বলতে দেখ, তোমরা লুট করবে কোন জায়গায়? ব্যাংকে না, ব্যাংকে আমাদের ওইরকম অ্যালার্ম সিস্টেম আছে। অ্যালার্ম সিস্টেম আছে? কতক্ষণে অ্যালার্ম সিস্টেম এবার কতক্ষণে পালায় যাবে এটা বলো? ওইটাই তো, যাতে বলি যারা ওই রুমের দায়িত্বে থাকবে তারা বাদে যদি কেউ যায় সামনে অপরিচিত কেউ, ওটা কিন্তু সাথে সাথেই বাইচে উঠবে, তো তখনই তো নিশ্চিত হয়ে যাবে সব। আর তাছাড়া যে রাস্তাঘাটে যে সিসিটিভি ফুটেজটা আছে ওইটা তো সরকারের কিছু দেখতে ওটা ব্যাংক আছে, হ্যাঁ, হ্যাক করা তো যায়। হ্যাক করা যায়, অ্যালার্ম হ্যাক করা যায়। যে কোনো ইলেকট্রনিক জিনিস যে কোনো জিনিসই হ্যাক করা যায়। সিকিউরিটি হ্যাকিং সিস্টেম আমাদের এটা ব্লকচেন নামক একটি পদ্ধতি দ্বারা পুরোপুরি একেবারে কি বলে পুরো যে ব্লকচেন যে প্রযুক্তি ওটাতে পুরোপুরি সুরক্ষিত। যদি ধরা যাক যে হ্যাকিং হয়েও থাকে তাহলে আমাদের যে নাগরিকদের যে তথ্য সেগুলো এনক্রিপ্ট করা আছে, তারা হ্যাকিং করার পরও সেগুলি ব্যবহার করতে পারবে না। মাঠে যেহেতু নেমেছি তার জন্য বুঝিয়ে শুনি। তো তারা সিকিউরিটি সিস্টেম হিসেবে তারা বললো যে যে এখানে তো তাদের যে অ্যানালগ পদ্ধতি আছে যে যে অবশ্যই, কারণ অডিয়েন্স যারা আছে তাদেরকে তো বুঝতে হবে যে এখানে কি হচ্ছে, তো তারা কি পরিকল্পনা করছে। ওইরকম ভাবে যুক্তি সহকারে প্রশ্ন করলে হ্যাঁ, যুক্তি সহকারেই বলতেছি। এখন মনে করেন যে আপনারা কোনো পরিকল্পনা ছাড়া এখানে মাঠে নেমে পড়ছেন, মানে আপনারা এই যে এই প্রজেক্ট নিয়ে নেমে পড়ছেন, ঠিক আছে। এখন আপনাদের যে কোনো একটা প্রশ্ন করলে আপনারা থমকে গেলেন, মানে এখানে কিছু বলতে পারলেন না, এখানে তো আপনাদের এই পরিকল্পনা কোনো দাম রইল না। এই জন্য আপনাদেরকে আর কি দেখার জন্য আমি আর কি কিছু প্রশ্ন করেছি যে যাতে আপনারা ঠিক মতো, যাই হোক আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের যে প্রেজেন্টেশনটা যেটা ছিল অনেক ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো করে মন দিয়ে শোনার জন্য। এগিয়ে যান।